তাহলে আজকে আমাদের ফিজিওলজির প্রথম ক্লাস। আজকে আমাদের টপিক হচ্ছে সেল ফিজিওলজি পার্ট 1। এটার সম্বন্ধে আজকে আলোচনা করা হবে সেল ফিজিওলজিতে। তো প্রথমে শুরু করছি যে লার্নিং আউটকাম, যে আজকের ক্লাস থেকে আমরা কি কি শিখতে পারবো। প্রথমে দেখবো যে আমরা আমাদের একটা হিউম্যান বডি কিভাবে ফর্ম হয়, মানে একদম শুরু থেকে কিভাবে গঠিত হয়। তারপরে সেল আলোচনা করব, তারপরে সেলের মেমব্রেন, তারপরে সেলের যে অর্গানেলস গুলো আছে ওইগুলো ডিটেলসে, মানে একদম মূল কথাগুলো মানে সংক্ষেপে একদম পুরো যাতে করে বুঝতে পারি ওই নিয়ে আলোচনা করা হবে। এই টপিক হচ্ছে এটা। তো আমরা শুরু থেকেই ইন্ট্রোডাকশনে চলে যাই। ইন্ট্রোডাকশনটা কি, যে আমাদের শরীরের এটা কিভাবে গঠিত হয়। যে আমি একটা সিম্পল উদাহরণ দিব, যে একটা বাড়ির সাথে, যে বাড়ি গঠন করতে হলে প্রথমে যে ইট লাগে, ইট ছাড়া কিন্তু কোনো বাড়ি গঠিত হয় না। সেরকম ভাবে আমাদের হিউম্যান বডি বা যে কোনো লিভিং সেল, মানে লিভিং এনিমেল যাদের দরকার তাদের সেল লাগে। সেল ছাড়া কোনো লিভিং অর্গানিজম হইতে পারে না। সেলটা হচ্ছে একদম একদম স্মলেস্ট ফাংশনাল ইউনিট অফ দা হিউম্যান বডি, আদার যে কোনো এনিমেল সবারই। যেমন বাড়ির জন্য ইট দরকার, তার পরবর্তীতে কি হয়, যে কয়েকটা সেল যখন একত্রিত হয়, মিলিত হয়, টুগেদার একসাথে একটা গ্রুপ অফ সেল হয়, তখন গঠিত হয় টিস্যু। এই প্রত্যেকটা টিস্যুর স্পেশালাইজ ফাংশন থাকে, যেরকম আমাদের ব্লাড একটা টিস্যু, মাসেল টিস্যু, তারপরে হার্টের অনেক টিস্যু আছে, মানে সারা বডিতে টিস্যু আছে। তো এটা উদাহরণটা কি রকম, ওই যে বললাম যে বাড়ির জন্য ইট লাগে, এখন যদি কয়েকটা ইট সারি সারিতে রাখা হয় তাহলে ইটের একটা সারি হয়ে যায়। এরকম ভাবেই যে কয়েকটা সেল মিলে, এক গ্রুপ অফ সেল মিলে একটা টিস্যু গঠিত হয়। আর টিস্যুগুলোর বিভিন্ন স্পেশাল ফাংশন থাকে, আলাদা আলাদা নাম থাকে, তাদের আলাদা আলাদা কাজ থাকে। তার পরবর্তীতে কি হয়, যে ডিফারেন্ট টিস্যু, মানে অনেকগুলো টিস্যু মিলে, গ্রুপ অফ টিস্যু মিলে গঠিত হয় একটা অর্গান, যেরকম হার্ট, স্টমাক, ব্রেন। তো এরকম যে বাড়িতে যেমন এক সারি, এখন যদি ওই সারির উপর আরো 4-5 সারি দেওয়া হয় তাহলে একটা ছোট একটা ওয়াল হয়ে যাবে, মানে একটা প্রাচীরের মতো হয়ে যাবে। তো এরকম ভাবেই এরকম অনেকগুলো টিস্যু যখন একত্রে মিলিত হবে তখন আমাদের একটা অর্গান গঠিত হয়ে যাবে, এবং প্রত্যেকটা অর্গান আলাদা আলাদা ফাংশন থাকবে, আলাদা আলাদা কাজ থাকবে। যেরকম হার্টের কাজ একরকম, স্টমাকের কাছে একরকম, তারপর ব্রেনের কাছে একরকম। তার পরবর্তীতে 4 থেকে 5টা অর্গান মিলে একটা সিস্টেম তৈরি হয়ে যাবে, যেরকম কার্ডিওভাস্কুলার সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, নার্ভাস সিস্টেম, এন্ডোক্রাইন সিস্টেম, যে প্রত্যেকগুলো অর্গান নিয়ে একটা সিস্টেম তৈরি হয়ে যাবে। এবং এই সিস্টেমগুলো কি হবে, বিভিন্ন কাজ করবে আমাদের বডিতে, মানে এই 4-5টা অর্গান মিলে একটা 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 স্পেসিফিক ফাংশন করবে বা একটা কাজ করবে আমাদের বডিতে। যেরকম ভাবে যদি আমি এই ওয়ালটাকে যদি আরো উঁচা করি তাহলে একটা পরিপূর্ণ একটা ওয়াল হয়ে যাবে। তো এটা হলো একটা সিস্টেম। তার পরবর্তীতে কি, কয়েকটা সিস্টেম মিলে আমাদের ফুল বডি, যেরকম কার্ডিওভাস্কুলার সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, নার্ভাস সিস্টেম, ডাইজেস্টিভ, সবগুলো মিলেই কিন্তু আমাদের বডি। মানে একটাকে বাদ দিয়ে কিন্তু আমাদের চলতে পারে না। যদি আমি বলি যে ডাইজেস্টিভ সিস্টেম নাই তাহলে কিন্তু বডি এরকম কোনো কাজই করতে পারবে না। তো এরকম ভাবে এরকম সিস্টেম হয়ে গেল। এখন বাড়ির যে যদি আমার একটা ওয়াল থাকে তাহলে কিন্তু কোনো বাড়ি হলো না। এবং চারদিকে যদি আরেকটা ওয়াল থাকে, আরেকটা ওয়াল থাকে, 4-5-4টা ওয়াল হলে একটা রুম হবে, একটা বাড়ি হবে। তো এরকম ভাবে যখন অনেকগুলো সিস্টেম একত্রিত হবে তখন আমাদের বডিটা এরকম সুন্দরভাবে চলবে, এবং আমাদের বডিটা এরকম ভালো একটা, আমাদের বডিটা এরকম সুন্দর থাকবে, বডি একটা পরিপূর্ণ হবে। তো এই জন্য এরকম ভাবে আমরা শুরু থেকে শুরু করবো, সেল থেকে শুরু করবো, আস্তে আস্তে ধাপে ধাপে আমরা একদম পরিপূর্ণ বডিটা সম্পর্কে আলোচনা করবো। তার পরবর্তীতে আমরা নেক্সট আগাবো। তো আজকে আমরা সেল থেকে শুরু করবো। আমাদের প্রথম হচ্ছে সেল। এখন হচ্ছে কি, সেলটা হচ্ছে আগে বলা হয়েছিল যে সেল হচ্ছে স্ট্রাকচারাল ফাংশনাল ইউনিট অফ লিভিং অর্গানিজম। এবং এই যে একটা সেলের ছবি দেখতে পাচ্ছি, সেলের হচ্ছে কি, যে দুইটা একটা সেল মেমব্রেন থাকে, যে সেল মেমব্রেন বা এটাকে বলা হয় প্লাজমা মেমব্রেন। এটার বাইরে হচ্ছে একটা পার্ট, ভিতরে একটা পার্ট। ভিতরের পার্টটা হচ্ছে যে সাইটোপ্লাজম। আর এই সাইটোপ্লাজমে অনেক অর্গানেলিস থাকে, এরকম অনেক অনেক অর্গানেলিস থাকে, যে অর্গানেলিস গুলোর প্রত্যেকটা আলাদা আলাদা ফাংশন আছে, তাদের স্পেশালাইজ ফাংশন আছে। আর এগুলোকে খালি চোখে দেখা যায় না, এগুলোকে আমাদের কি করতে হয়, মাইক্রোস্কোপে নিয়ে দেখতে হয়। এই যে আমি সেলের একটা ছবি নিয়ে আসছি, এটা হচ্ছে অ্যানিমাল সেল। এখানে অনেক অর্গানেলিস আছে, সেল মেমব্রেন, তারপরে যে রাইবোসোম, তারপরে হচ্ছে স্মুথ এন্ডোথেলিয়াম, অনেক অর্গানেলিস আছে যেগুলো সামনে আমরা ধাপে ধাপে একটা পর একটা পড়ব। এবার আসি আমরা প্রথমে সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন। এই জিনিসটা কি, এটা হচ্ছে যেটাকে প্লাজমা ল্যামা বলা হয়। এটা হচ্ছে কি করে, সেলকে সেপারেট করে। এই যে একটা সেল মেমব্রেনের চিত্র, এটা হচ্ছে ভিতরের পার্ট, এটা হচ্ছে বাইরের পার্ট, মানে এটা হচ্ছে আউটসাইড সেল, এটা হচ্ছে ইনসাইড সেল। এই আউটসাইড আর ইনসাইড, আমাদের শরীরে অনেক ফ্লুইড থাকে। আউটসাইডের যেটা ফ্লুইড এটাকে বলা এক্সট্রা সেলুলার ফ্লুইড, মানে সেলের বাইরে থাকে। আর সেলের ভিতরে যে ফ্লুইডটা থাকে এটাকে বলা হয় ইন্ট্রা সেলুলার ফ্লুইড। এই দুটো ফ্লুইডকে সেল মেমব্রেনটা সেপারেট করে রাখে। এবং এই সেল মেমব্রেন হচ্ছে সেমি পারমিয়েবল একটা মেমব্রেন।
কারণ এই মেমব্রেনের মধ্য দিয়ে অনেক পরিমাণ আমাদের বডির প্রয়োজন অনুসারে ভিতর থেকে বাইরে বিভিন্ন আয়ন, ইলেকট্রোলাইট, হাইড্রোজেন, অক্সিজেন সবগুলা বাইরে থেকে ভিতরে যেতে পারে, ভিতর থেকে বাইরে যেতে পারে। এটা হচ্ছে সেমি পারমিয়াবল, মানে এর মধ্য দিয়ে ফ্লুইড, আয়ন এগুলো আদান প্রদান হইতে পারে। এটা হচ্ছে সেল মেমব্রেনের একটা মানে ইন্ট্রোডাকশন কথা। তার পরবর্তীতে আমরা এবার সেল স্ট্রাকচারে আসি, যে সেল মেমব্রেনের স্ট্রাকচারটা কিরকম। সেল মেমব্রেনের হচ্ছে দুটো লেয়ার থাকে, যে লিপিড বাই লেয়ার। এই যে লিপিড বাই লেয়ার থাকে, দুটো লেয়ার থাকে, একটা হচ্ছে আউটসাইড, এটা হচ্ছে আউটসাইড অফ দ্য সেল, ইনসাইড অফ দ্য সেল। এখানে দুটো লেয়ার থাকে এবং এই লেয়ারগুলো হচ্ছে ফসফোলিপিড দ্বারা তৈরি এবং এগুলো হচ্ছে সবগুলো প্রোটিন। সেল মেমব্রেনের লেয়ারগুলো হচ্ছে প্রোটিন। এরকম এই যে আউটসাইড সেলে, আউটসাইড যে সেল মেমব্রেন, এটা এখানে প্রোটিনগুলো এরকম লেগে থাকে। আর এরকম ভিতরের দুটো লেয়ার থাকে, একটা হচ্ছে লিপিড বাই লেয়ার, এগুলো হচ্ছে লিপিড দ্বারা তৈরি। এখানে কিছু আছে হাইড্রোফোবিক, তারপরে কিছু আছে পানি আকর্ষী, পানি বিকর্ষী, তারপরে আরো এরকম বিভিন্ন উপাদান থাকে, ফসফোলিপিড থাকে। আর এইগুলা কি করে, যে ভিতরের লেয়ারটার কাজ কি? ভিতরের লেয়ারটার কাজ হচ্ছে কি, আমাদের ইলেকট্রোলাইটস, নন লিপিড সাবস্টেন্স এগুলোকে একটা চ্যানেলের মতো কাজ করে, যে ট্রান্সপোর্ট হয়। এই যে এরকম এদিক দিয়ে ট্রান্সপোর্ট প্রোটিন আছে, প্রোটিন ট্রান্সপোর্ট হচ্ছে মানে সেল মেমব্রেন ভিতর থেকে বাইরে প্রয়োজন অনুসারে, যখন আমার দরকার পড়লো সেল থেকে সে বাইরে কিছু দিল, আবার যখন বডির দরকার পড়লো বাইরে থেকে ভিতরে কিছু দিল। এটা হচ্ছে সেল মেমব্রেনের কাজ। এবার দেখি আমরা মেমব্রেন প্রোটিন, মানে সেল মেমব্রেনের গায়ে যে প্রোটিনগুলো থাকে এগুলোকে মেমব্রেন প্রোটিন বলা হয়। আর তাদের এরকম ভেরিয়াস নাম আছে, অনেক অনেক প্রকার নাম আছে। তার মধ্যে দুটো কমন নাম হচ্ছে কি ইন্ট্রিগাল প্রোটিন আর হচ্ছে পেরিফেরাল প্রোটিন। আর ইন্ট্রিগাল প্রোটিন হচ্ছে কি, যে ইন্ট্রিগাল মানে হচ্ছে একদম সেল মেমব্রেনের কাছাকাছি থাকে। এই যে বড়টা পুরাটা হচ্ছে ইন্ট্রিগাল মেমব্রেন প্রোটিন। আর এটা হচ্ছে, এটা কোনো সময় অ্যাডেশন প্রোটিনে বলা হয়। অ্যাডেশন মানে হচ্ছে ফ্যাট থেকে আসছে, মানে ফ্যাট জাতীয় একটা প্রোটিন। আর হচ্ছে পেরিফেরাল প্রোটিন, এগুলো হচ্ছে সিলেক্টিভ, যে যেরকম পেরিফেরাল প্রোটিন এগুলো একদম সিলেক্টিভ করা কিছু কিছু প্রোটিন। তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে চ্যানেল প্রোটিন, যে বিভিন্ন আয়ন, তারপরে ইলেকট্রোলাইট মানে ইনটু আর আউট অফ দ্য সেল, সেল থেকে বাইরে বের করা বা সেলের মধ্যে নিয়ে আসার জন্য তারা এরকম কাজ করে। এই প্রোটিনগুলোর কাজ হচ্ছে চ্যানেল হিসেবে কাজ করে। সেলের মধ্যে যখন প্রয়োজন হবে তখন এরকম বাইরে থেকে ভিতরে বিভিন্ন হাইড্রোজেন, ইলেকট্রোলাইট, আয়ন ঢুকবে, আবার যখন প্রয়োজন হবে সেল থেকে বাইরে চলে যাবে। এটা হচ্ছে মেমব্রেন প্রোটিনের কাজ। এবার আসি আমরা যে পুরা সেল মেমব্রেনের ফাংশন। প্রথমে তো অনেকগুলো বলা হয়েছে, তার মধ্যে একটা ফাংশন কি, যে একটা মেমব্রেন দ্বারা কি একটা অর্গানের সাইজ নির্দিষ্ট হয়, মানে একটা সেলের একটা সাইজ নির্দিষ্ট হয় মেমব্রেন দ্বারা, যে সেলটা এরকম গোলাকার হবে না চারকোণাকার হবে না এরকম ত্রিভুজাকার হবে, এটা তার মেমব্রেন দ্বারা নির্ধারিত হয়। প্রথমে সেল মেমব্রেন তার সাইজটা নির্ধারণ করে, তার কারণে কি সে প্রোটেকশন পাইতেছে, যে বাইরের আঘাত থেকে সে তার ভিতরের অর্গানকে রক্ষা করতে হবে, প্রোটেকশন হিসেবে কাজ করতে আছে। তারপরে কি, যেহেতু সেমি পারমিয়েবল মেমব্রেন, তার মধ্যে দিয়ে বিভিন্ন প্রকার সাবস্টেন্স, ইলেকট্রোলাইট এগুলো আদান প্রদান হইতে পারতেছে, একটা ব্যারিয়ার হিসেবে কাজ করতে পারতেছে। তারপর তার মধ্যে দিয়ে নিউট্রিশন এরকম অ্যাবসর্ব করতে পারতেছে। তারপরে মেটাবলিক যে ওয়াশ প্রোডাক্ট গুলো সেলে তৈরি হয় এগুলোকে সে সেল মেমব্রেনের মাধ্যমে এক্সট্রাক্ট করতে পারতেছে, যেহেতু এটা সেমি পারমিয়েবল মেমব্রেন সেজন্য সহজে এক্সট্রাক্ট করতে পারতেছে। এরকম যে এদের কাজ হচ্ছে সেল মেমব্রেনের এরকম কাজ। আর হচ্ছে কি, একটা সেল হচ্ছে মেইনটেইন দ্য শেপ অফ দ্য সেল, মানে সেলের একটা শেপ সে মেইনটেইন করে সেল মেমব্রেন। আমার কথা কি বুঝতে পারতেছেন সবাই? এখন তো রেসপন্স না করলে তো শুধু আমি বলতেছি। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, কোশ্চেন থাকলে করে ফেলবেন, সমস্যা নাই যদি কোনো কোশ্চেন থাকে। আচ্ছা, এবার আমরা দেখি সাইটোপ্লাজম। এতক্ষণ তো আমরা বাইরের জিনিসগুলো পড়লাম, সেল মেমব্রেনটা কি। এবার সেলের ভিতরে আসলাম, ভিতরের যে উপাদানটা জেল লাইক ম্যাটেরিয়াল, এই পুরাটাকে, যে এই সেল মেমব্রেনের ভিতরে যেটা আছে পুরাটাকে একত্রে বলা হয় সাইটোপ্লাজম। এবং এটার মধ্যে 80% পানি থাকে এবং এটা দেখতে কিরকম জেলি লাইক ম্যাটেরিয়াল। আর হচ্ছে কি, যে এটা একটা লিকুইড পোর্শন থাকে যেটাকে সাইটোসোল বলা হয়, এবং অনেক পার্টিকেলস থাকে। পার্টিকেলস মানে বিভিন্ন অর্গানিলিস থাকে যে ডিফারেন্ট সাইজ এন্ড শেপের। আর হচ্ছে কি, এগুলা কি, যে পার্টিকেলস গুলা কি, এগুলো হচ্ছে কি প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিড, ইলেকট্রোলাইট এরকম নেচার, এরকম প্রকৃতি। আর যে সাইটোপ্লাজম যে অর্গানগুলা ধারণ করে তাদের বিভিন্ন স্ট্রাকচার আছে, ফাংশন আছে, সেগুলো আস্তে আস্তে সামনে আলোচনা করব। আর সাইটোপ্লাজমের দুটো জোন থাকে, একটা হচ্ছে এক্টোপ্লাজম আর একটা হচ্ছে এন্ডোপ্লাজম। এখন এক্টোপ্লাজমটা হচ্ছে যে এরকম সাইটোপ্লাজমের একদম মানে সেল মেমব্রেনের নিচে, সেল মেমব্রেনের পরে তো সাইটোপ্লাজম শুরু, একদম সেল মেমব্রেনের নিচে যে অংশটা, এই যে একদম সেল মেমব্রেনের যে নিচের একদম নিচের যে অংশটা, এটাকে বলা হয় এক্টোপ্লাজম।
আর সেল মেমব্রেন থেকে একদম ভিতরের দিকে একদম সেন্টারের দিকে যেটা, এটাকে বলা হয় ইনার পার্ট অফ দ্য সাইটোপ্লাজম বা এন্ডোপ্লাজম। এটা হচ্ছে সাইটোপ্লাজম। এখন আমরা দেখি সাইটোপ্লাজমে কি কি অর্গানেলস থাকে, যে নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, রাইবোসোম, এন্ডোপ্লাজম, রেটিকুলাম, গোলগি অ্যাপারেটাস, লাইসোসোম, পারোক্সিসোম, সেন্ট্রিওসোম, সাইটোস্কেলিটন, সাইটোস্কেলিটন, এগুলা ওই সাইটোপ্লাজমের মধ্যে থাকে এবং এগুলা প্রত্যেকটারই আলাদা আলাদা ফাংশন আছে, স্ট্রাকচার আছে, এগুলো আলাদা কাজ আছে এবং এগুলো খালি চোখে দেখা যায় না, এগুলো মাইক্রোস্কোপে দেখতে হয়। তো আমরা এখন ধারাবাহিকভাবে একটার পর একটা আলোচনা করব। প্রথম হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস হচ্ছে যে এইরকম দেখতে, আর এই নিউক্লিয়াসটা প্রত্যেকটা সেলে নিউক্লিয়াস থাকে, শুধুমাত্র এক্সেপ্ট কি ম্যাচিউর আরবিসি, ম্যাচিউর ইরিথ্রোসাইট মানে আরবিসি, ম্যাচিউর আরবিসি তে নিউক্লিয়াস থাকে না। এছাড়া যাবতীয় যা সেল আছে সব সেলের মধ্যে নিউক্লিয়াস থাকে। আর হচ্ছে কি যে নিউক্লিয়াসটা হচ্ছে সবচেয়ে লার্জেস্ট অর্গানেলি, মানে ইনসাইড দা নিউক্লিয়ার এনভেলপ, মানে নিউক্লিয়াসটা হচ্ছে কি এই নিউক্লিয়ার এনভেলপ, এই যে নিউক্লিয়ার প্রথম হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন আছে একটা, তারপরে যে নিউক্লিয়ার এনভেলপ আছে একটা, আর নিউক্লিয়াস সবচেয়ে লার্জেস্ট অর্গান। আর নিউক্লিয়াসের মূল কাজ কি? নিউক্লিয়াসের মূল কাজ হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল ধারণ করা। মানে নিউক্লিয়াসের মধ্যে এরকম ক্রোমাটিন থাকে, যেরকম সুতার মতো যে জিনিসগুলো, এগুলো হচ্ছে ক্রোমাটিন। এগুলো কি করে? জেনেটিক ম্যাটেরিয়াল ধারণ করে রাখে, যে একটা সেল তার আগের যে সেল থেকে ডিভিশনে তৈরি হয়েছে ওই সেলের যে উপাদানগুলা মানে জেনেটিক বংশ পরম্পরাগুলো সে ধারণ করে রাখে। এটা হচ্ছে নিউক্লিয়াসের মূল কাজ, যে জেনেটিক ম্যাটেরিয়াল সে ধারণ করে রাখে, বংশগতির ধারক ও বাহক বলা হয় নিউক্লিয়াসকে, বলা হয় যে বংশগতির ধারক ও বাহক। সে এরকম যে আমাদের পূর্ববর্তী পুরুষ আর আগের যারা সবার জিনিসগুলা সেলের মধ্যে নিউক্লিয়াসই ধারণ করে রাখে। নিউক্লিয়াসের মধ্যে ক্রোমাটিন থাকে, এই ক্রোমাটিন এই যে এরকম সুতার মতো যে অংশটা সে এরকম ধারণ করে রাখে। আর যে সেলের নিউক্লিয়াস থাকে সেটাকে বলা হয় ইউক্যারিওট সেল, আর যেটা থাকে না এটাকে বলে প্রোক্যারিওট সেল। আর হচ্ছে কি নিউক্লিয়াস আরো কিছু ফাংশন কি, সিনথেসিস এন্ড অ্যাসেম্বলি কম্পোনেন্ট অফ রাইবোসোম, যে আমাদের যে সেলে রাইবোসোম থাকে, রাইবোসোমের যে ম্যানুফ্যাকচার এবং সিনথেসিস করে আমাদের নিউক্লিয়াস। এটা হচ্ছে নিউক্লিয়াসের একটা সহজ কথায় বলতে নিউক্লিয়াসের মেইন ফাংশন হচ্ছে কি, মেইন এবং ইম্পর্টেন্ট ফাংশন, যেটা হচ্ছে যে জেনেটিক ম্যাটেরিয়াল সে ধারণ করে রাখে। এটা আমাদের মনে রাখতে হবে, কারণ আমাদের সামনে যখন সেল ডিভিশন করব অনেক জায়গায় করবো তখন এরকম আসবে যে নিউক্লিয়ার সেল টু বারবার আসবে কথাটা, যে নিউক্লিয়াস এরকম জেনেটিক ধারণ করে ওখান থেকে সেল ডিভিশন হয়, এগুলো সামনে আসবে। এর জন্য এই কথাটা মনে রাখতে হবে যে আমাদের জেনেটিক ম্যাটেরিয়ালটা ধারণ করে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে এরকম ক্রোমাটিন থাকে, ক্রোমাটিন এটাকে ধারণ করে রাখে। তার পরবর্তীতে এসে আমরা মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস অফ দ্য সেল। কারণ কি, এই মাইটোকন্ড্রিয়ার মধ্যেই আমাদের শরীরে যত পরিমাণ শক্তি দরকার, এখন শক্তিগুলো তো আমাদের সেল থেকে আসবে, কারণ আমাদের শরীরে বিশাল বড় একটা বডি, ওই যে বললাম বাড়ির মতো, বাড়ির গোড়া থেকেই তো শক্তি, যেমন গাছের শিকড় থেকে তো আস্তে আস্তে উপর দিকে শক্তি যায়। তো এই জন্য সেল থেকে আমাদের শক্তিটা সারা শরীরে সাপ্লাই হবে। আর সেলের মধ্যে এই সেলের ভিতরে যে অর্গানগুলো তার মধ্যে মাইটোকন্ড্রিয়া কি করবে, যে মাইটোকন্ড্রিয়ার কাজই হচ্ছে যে আমাদের এটিপি তৈরি করা, মানে অ্যাডেনোসিন ট্রাইফসফেট, যে কার্বোহাইড্রেট ব্রেক ডাউন করে ওখান থেকে শক্তি তৈরি করা, যে শক্তি তৈরি করা এবং প্রয়োজন অনুসারে বিভিন্ন জায়গায় সাপ্লাই তো দিবে না, মানে শক্তি তৈরি করবে আর কি, যে মাইটোকন্ড্রিয়া। এই জন্য এটাকে বলা হয় পাওয়ার হাউস অফ দ্য সেল। এই জন্য এই মাইটোকন্ড্রিয়া আমাদের খুব গুরুত্বপূর্ণ অর্গান। এই জন্য দেখা যাবে যে অনেক সেলের মধ্যে বেশি পরিমাণ মাইটোকন্ড্রিয়া থাকে, যেমন লিভার, মাসেল, এগুলোতে মাইটোকন্ড্রিয়া বেশি হয়, মানে গ্রেটার নাম্বার অফ মাইটোকন্ড্রিয়া থাকে। কারণ কি, তাদের তো শক্তি দরকার, যেমন মাসেল অনেক শক্তি দরকার না, এই জন্য মাসেল অটোমেটিকলি তার মধ্যে এরকম বেশি পরিমাণ মাইটোকন্ড্রিয়া থাকে। তারপরে লিভারে অনেক বেশি পরিমাণ মাইটোকন্ড্রিয়া থাকে। এখানে মূল কথা হলো যে মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়, এবং এই মাইটোকন্ড্রিয়ার কাজ হচ্ছে কার্বোহাইড্রেট ব্রেকডাউন করে আমাদের এটিপিটা সিনথেসিস করা এবং এনার্জি, এখান থেকে এনার্জি তৈরি হয়। এই জন্য এনার্জি তৈরি করতে গেলে এর জন্য মাইটোকন্ড্রিয়া কি করে, যে অ্যারোবিক রেসপিরেশনের মাধ্যমে সে এরকম কার্বোহাইড্রেটকে ব্রেকডাউন করে এটিপিটা তৈরি করে এবং আমাদের বডির প্রয়োজন অনুসারে সে এরকম আমাদের বডিতে এরকম বিভিন্ন জায়গায় সাপ্লাই দেয়। আর এরকম যে আমাদের বিভিন্ন কোষের মধ্যে বিভিন্ন অর্গানের মধ্যে বেশি করে মাইটোকন্ড্রিয়া থাকতে পারে, যে এখানে আমাদের মাইটোকন্ড্রিয়া অনেক দরকার, কারণ শক্তি দরকার হয়, এজন্য মাইটোকন্ড্রিয়া থাকতে পারে। আর এবার আসি আমরা যে রাইবোসোম হচ্ছে ট্রিনিগ্রেনিউল কম্পোস্ট অফ আরএনএ এন্ড প্রোটিন। রাইবোসোমটা মূলত একটা প্রোটিন, আমাদের শরীরের ম্যাক্সিমাম জিনিসই প্রোটিন, তার মধ্যে রাইবোসোম হচ্ছে মেন, কারণ রাইবোসোমে আমাদের সবচেয়ে বেশি প্রোটিন সিনথেসিস হয়, যে প্রোটিনগুলো এরকম তৈরি হয় যে রাইবোসোমে, যেমন মাইটোকন্ড্রিয়া থেকে আমাদের তৈরি হচ্ছে কার্বোহাইড্রেট ব্রেকডাউন করে আমাদের এটিপি তৈরি করতেছে, আর রাইবোসোমের কাজ হচ্ছে আমাদের প্রোটিনগুলোকে সিনথেসিস করা। আর এটা থাকে কোথায়,
প্রেজেন্ট আউটার সারফেস অফ দ্য নিউক্লিয়ার এনভেলপ। ওই যে নিউক্লিয়াস ছিল, নিউক্লিয়াসের চারপাশে যে মেমব্রেন ছিল, নিউক্লিয়ার এনভেলপ ছিল, ওটার পাশে, ওটার আউটসাইড সারফেসে থাকে। আর এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে থাকতে পারে। আর হচ্ছে কি মেক প্রোটিন ফর ইউজ উইদিন দ্য সেল, মানে সে কি করে আমাদের প্রোটিন গুলাকে সিনথেসিস করে শরীরের ব্যবহার উপযোগী সে তৈরি করে, এবং আমাদের রিকোয়ারমেন্ট যখন দরকার হয়, মেটাবলিজমের জন্য দরকার হয়, তখন কি করে যে এনজাইমের মাধ্যমে, যে এনজাইম রিকোয়ার্ড ফর মেটাবলিজম, এবং কিছু এনজাইম সেই রকম রাইবোজোম থেকে সাপ্লাই করে, সে প্রোটিন সিনথেসিস করে। তার পাশাপাশি আমাদের মেটাবলিজমের যে রকম এনজাইম লাগে, ওই এনজাইম গুলাকেও সেই রকম যে মানে সেই রকম সাপ্লাই দেয়। আমাদের বডির প্রয়োজন অনুসারে মেটাবলিজম দরকার, একটা এনজাইম দরকার, সেই রাইবোজোম থেকে এরকম সাপ্লাই হতে থাকে। আর রাইবোজোমের মূল কাজ হচ্ছে যে একদম মূল কাজ, এটা আমাদের মনে রাখতে হবে যে রাইবোজোম যে প্রোটিন সিনথেসিস হয়, এটা আমাদের মনে রাখতে হবে। এবার আসি আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা হচ্ছে কি ইন্টারকানেক্টিং মেমব্রেন ক্যানেলস ইন দ্য সাইটোপ্লাজম, যে আমাদের সাইটোপ্লাজমের মধ্যে যে একটার সাথে একটা কানেকশন দরকার আছে, যে মাইটোকন্ড্রিয়ার সাথে রাইবোজোম, রাইবোজোমের সাথে নিউক্লিয়াস, এই কানেকশনের কাজটা করে কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। যে সে রাইবোজোমের বিভিন্ন অর্গানেলসের মধ্যে চ্যানেল তৈরি করে এরকম কানেকশন করে, যে একটা অর্গানের সাথে আরেকটা অর্গানের। আর এটা দুই প্রকার আছে, একটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর একটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখন আমরা স্মুথ, এই যে এরকম, এটা হচ্ছে স্মুথ, আর এই যে এরকমটা হচ্ছে খাসকাটা খাসকাটা, এটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর এরকম এটার গায়ে যে ছোট ছোট দানা দানা দানা, এটা হচ্ছে রাইবোজোম। আর এগুলো হচ্ছে এই যে এটা হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ, তার পাশাপাশি এরকম থাকে যে খাঁজকাটা গুলো হচ্ছে, এটা এখানে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখানো হচ্ছে, আর রাফটা থাকে এরকম একদম ক্লিয়ার থাকে। স্মুথটা থাকে এরকম ক্লিয়ার, আর রাফটা থাকে খাঁজকাটা খাঁজকাটা। আর স্মুথ এন্ডোপ্লাজমিক কাজ কি, যে সিনথেসিস করে লিপিড এন্ড স্টেরয়েড হরমোন। স্মুথ এন্ডোপ্লাজমিক কি করে সিনথেসিস লিপিড এন্ড স্টেরয়েড হরমোন, আসলে যে লিপিড আছে বা স্টেরয়েড হরমোনগুলো তাকে সিনথেসিস করে। আর কি ডিটক্সিফিকেশন অফ সাম ড্রাগস, যে আমরা অনেক ড্রাগস খাইলাম, তো ওই ড্রাগসটাকে সে শরীর থেকে ডিটক্সিফিকেশন করে, শরীর থেকে এরকম বের করে করার কাজ করে। আর এটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ। আর রাফের কাজ কি, উইথ রাইবোজোম এন্ড সাইড অফ সিনথেসিস অফ প্রোটিন মলিকিউলস। আর রাফটা কাজ করে কি, রাফটা এরকম সিনথেসিস অফ কিছু প্রোটিন মলিকিউলকে সিনথেসিস করে, আর রাইবোজোমকে সেই রকম সাহায্য করে। এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ। এবার আছে আমরা গোলগি অ্যাপারেটাস। গোলগি অ্যাপারেটাস হচ্ছে কি, যে একটা ফোল্ডেড একটা কোষ অর্গান। এটার কাজ হচ্ছে কি, যে আমাদের শরীরে এই যে তৈরি হলো মাইটোকন্ড্রিয়া কার্বোহাইড্রেটকে অ্যাটিপি তৈরি করলো, রাইবোজোম প্রোটিন তৈরি করলো, সেগুলোকে জমা করে এবং প্যাকেটিং করে। এটা কোনো সময় প্যাকেটিং হাউস বলা হয়, কোষের প্যাকেজিং হাউস। মানে সে তার এরকম ফোল্ডেটের মাধ্যমে তার এরকম কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড যেগুলো তৈরি করতেছে বিভিন্ন অর্গানেল, মাইটোকন্ড্রিয়া রাইবোজোম যা তৈরি করতেছে, সেগুলোকে সে প্যাকেট করে রেখে দেয়। তার এরকম প্যাকেট করে, যখনই কোনো মানে কোনো কোষের প্রয়োজন হবে, যে একটা কোষের কার্বোহাইড্রেট প্রয়োজন, তখন সে কার্বোহাইড্রেট প্যাকেটটা তার সিক্রেটরি গ্রানুলস এর মাধ্যমে ওই কোষে সাপ্লাই দিবে। মানে এটা হচ্ছে গোলগি অ্যাপারেটাসের কাজ, মানে এরকম প্যাকেজিং করা, যেগুলো তৈরি হচ্ছে ওইগুলা যখন তৈরি হওয়া শেষ হবে, তখন তার কাছে আসবে, সে এরকম প্যাকেট করে রেখে দিবে। যখনই অন্য কোনো কোষের একটা প্রয়োজন, একটা কোষের প্রোটিন প্রয়োজন, তখন সে প্রোটিনটা তার এই প্যাকেট থেকে বের করে এই সিক্রেটরি গ্রানুলস এর মাধ্যমে তো ওই জায়গায় সাপ্লাই দিবে। এটাই হচ্ছে গোলগি অ্যাপারেটাস একটা মূল কাজ, যে সে তার জিনিসগুলা কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন গুলাকে যেগুলো তৈরি হচ্ছে সেলের মধ্যে, ওটাকে সে প্যাকেজিং করে রেখে দিবে। আর যখন দরকার হবে তখন যে এই বিভিন্ন জায়গায় সেল মেমব্রেন চলছে, এই সেল থেকে অন্য সেল দরকার হবে, তখন সেল মেমব্রেনকে যে ট্রান্সপোর্ট, সেল মেমব্রেন সেমিপ্লাজমিক মেমব্রেন এখানে ট্রান্সপোর্ট হয়ে বাইরে চলে যাবে, নির্দিষ্ট জায়গায় চলে যাবে। এটা হচ্ছে গোলগি অ্যাপারেটাসের কাজ আর কি। তারপরে আছে আমাদের লাইসোজোম। যে লাইসোজোম হচ্ছে, লাইসোজোমকে বলা হয় অটোফেগি বা সুইসাইডাল ব্যাগ। কারণ হচ্ছে যে লাইসোজোমে অনেক এনজাইম থাকে, যে এনজাইমগুলো কি করে বিভিন্ন কিছু ব্রেকডাউন করে, যে অর্গানেলেস, লার্জ মলিকিউল, ডিএনএ, আরএনএ, কার্বোহাইড্রেট যখন যেটার প্রয়োজন হয় ইনসাইড দ্য সেল, এগুলোকে সে ব্রেকডাউন করে। আর হচ্ছে কি, আর সবচেয়ে বড় কাজ হচ্ছে সে হচ্ছে মানে ডিফেন্সের কাজ করে। কিরকম, যে আমরা যখন ডিফেন্স করবো তখন দেখবো যে ম্যাক্রোফেজ, নিউট্রোফিল ওইগুলো যখন কোনো ফরেন পার্টিকেলস ক্যান আউট করে খেয়ে ফেলে, তখন ওই সময় লাইসোজোম যায় ওইখানে তাকে সাহায্য করে। ওইখানে যায় লাইসোজোম তার বিভিন্ন এনজাইম গুলোকে সিক্রেশন করে, এবং ওই নিউট্রোফিল, ম্যাক্রোফেজ সহ নিজেই মারা যায়। এজন্য লাইসোজোমকে বলা হয় সুইসাইডাল তরিকা। লাইসোজোমের এই একটা বিশাল বড় কাজ, যে আমাদের শরীরে যখনই কোনো জায়গায় নিউট্রোফিল, ম্যাক্রোফেজ তারা এরকম এনগাউট করে পারতেছে না, তখন ওই জায়গায় লাইসোজোম চলে যাবে,
সেল থেকে সেল ছাড়া যখন সেলকে ওই জায়গায় যখন একটা সংকেত আসবে, কারণ আমাদের শরীরের প্রত্যেকটা জিনিসই কিন্তু একজন আর বার্তা পাঠায়। যখন একটা বার্তা আসবে সেলের মধ্যে যে এই জায়গায় নিউট্রোফিল মাইক্রোফেজ পারতেছে না, ওকে মারা দরকার, তখনই লাইসোজোম এখানে চলে যাবে, যাইয়া তার শরীর থেকে বিভিন্ন যে এনজাইম আছে, যেমন বাস নাম্বার অফ এনজাইম, সেই এনজাইম গুলো চলে ওখানে সিক্রেশন করবে, করার পরে সে নিজে সহ ম্যাক্রোফেজ সহ নিউট্রোফিল সহ মারা যাবে। এটা হচ্ছে যে লাইসোজোমের একটা মূল কাজ, যে আমাদের বডি ডিফেন্সে লাইসোজোম সাহায্য করে। তার পরবর্তীতে সাইটোস্কেলিটন। সাইটোস্কেলিটনটা কি, যে এটা হচ্ছে যে এক্সেসিভ নেটওয়ার্ক অফ প্রোটিন ফাইবারস। এই যেরকম যে আমাদের সেলের ভিতরে অনেক ছোট 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 প্রোটিন ফাইবার থাকে, ওইগুলোর একটা নেটওয়ার্ক জালির মতো থাকে। আর এগুলো হচ্ছে মাইক্রোফিলামেন্ট এবং একটা স্মলেস্ট ফাইবার। এগুলোর মূল কাজ হচ্ছে স্ট্রাকচারাল সাপোর্ট দেয় আমাদের বিভিন্ন অর্গানকে, এরকম তারা এরকম স্ট্রাকচারাল সাপোর্ট দেয়। আর হচ্ছে কি মেনটেন ক্যারেক্টারিস্টিক শেপ অফ দ্য সেল, সেলের এরকম শেপটাকে ঠিক রাখে। চার পাঁচটা যখন সেলটা যখন বিকৃত হয়ে যেতে চায়, তখন এরকম যে তার এরকম যে সাইটোস্কেলেটন দিয়ে তারা এরকম এই যে এরকম চার পাঁচটা প্রোটিন একত্র হয়ে থাকে, টেনে ধরে রাখে, মানে স্ট্রাকচারটা ঠিক রাখে, সাপোর্ট দান করে। আর হচ্ছে কি বিভিন্ন সময় সেল এক্সটেনশনে সাহায্য করে। তারপরে কি লার্জ নাম্বার অফ লার্জার কন্ট্রাক্ট প্রোটিন ফাইবার দ্যাট আর ইনভলভড ইন মুভমেন্ট অফ সেলস, মানে সেলের এরকম একজ্যাক্ট মুভমেন্টে সাহায্য করে। এগুলো হচ্ছে সাইটোস্কেলেটনের একদম মূল কাজ। তারপরে সেন্ট্রোজোম। সেন্ট্রোজোমটা হচ্ছে কি, সেন্ট্রোজোম হচ্ছে ওই যে সাইটোস্কেলেটন ছিল তার এরকম একটা বান্ডেল, এই যে এরকম যে অনেকগুলো সাইটোস্কেলেটন মিলে মিলে এরকম একটা বান্ডেল তৈরি হয়ে গেল, এটা হচ্ছে একটা বান্ডেল। আর এটা কি প্লেস ইন ইম্পর্টেন্ট ডিভিশন, সেল ডিভিশনে এই সেন্ট্রোজোমটা কাজ করে। তারপরে প্রোটেক্ট ফ্রম দা প্লাজমা মেমব্রেন, তারা এরকম প্লাজমা মেমব্রেনকে এরকম প্রোটেক্ট করে রাখে, যে প্লাজমা মেমব্রেনে যদি এরকম অনেকগুলো এরকম বড় 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 থাকে, তাহলে সহজে সে বাইরে ড্যামেজ থেকে রক্ষা করতে পারবে। এখন যদি জাস্ট একটা এরকম ফাইবার থাকতো, তাহলে তো যে প্রোটেকশন ক্ষমতা কমে যেত। এখন চার পাঁচটা যখন মিলে বন্ড হয়ে একটা বড় মানে তৈরি করলো, তখন সে সহজে এরকম প্রোটেক্ট করতে পারলো প্লাজমা মেমব্রেনকে। তারপরে কি করে যে বিভিন্ন টাইপ অফ এক্সটেনশন আছে। তারপরে সে মাইক্রোভিলাই, এগুলো অনেক সময় ভাইরাস ব্যাকটেরিয়াতে মাইক্রোভিলাই থাকে, সিলিয়া থাকে, ফ্লাজেলা থাকে, এগুলা সেন্ট্রোজোম সবগুলা। যখন এই মাইক্রোভিলাই হচ্ছে কি যে টিনি প্রজেকশন কন্টেনিং মাইক্রোফিলামেন্ট, একদম ছোট একটা প্রজেকশন যে মাইক্রোফিলামেন্ট থাকে, এটা হচ্ছে মাইক্রোভিলাই। তারপরে সিলিয়া থাকে, সিলিয়া হচ্ছে কি মাইক্রোস্কোপিক হেয়ার লাইক, একদম চুলের মতো একটা প্রজেকশন, যে এগুলা ভাইরাস ব্যাকটেরিয়াতে থাকে। তারপর ফ্লাজেলা থাকে, ফ্লাজেলা হচ্ছে সিঙ্গেল লং রিফট লাইক প্রজেকশন, একদম ছোট একটা লং প্রজেকশন থাকে। এগুলোর কাজ কি, এগুলো অনেক কাজ আছে। এগুলো যে অনেক সময় দেখা গেছে যে আমাদের গলার মধ্যে সিলিয়া ফ্লাজেলা থাকে, যেগুলো কি করে বিভিন্ন ধুলাবালি গেলে আমাদের আটকায় দেয়। তারপর নাকের মধ্যে থাকে, যখন কোনো বাতাসের ধুলাবালি ওখানে আটকে এরকম পরিষ্কার হয়ে যায়। তো এরকমই এগুলোর অনেক অনেক ছোট ছোট কাজ আছে। আজকের মতো আমার মোটামুটি প্রথম ক্লাস এরকম এটুকুই। এখন আমি সংক্ষেপে একটা উদাহরণ দ্বারা পুরো সেলের একটা উদাহরণ দ্বারা বুঝে দিতে যাতে করে সবার মনে থাকে। যে আমি যেটুকু একটা উদাহরণ দিতে, একটা ফ্যাক্টরি বলতাম, যে একটা ফ্যাক্টরিতে অনেক অনেক ডিপার্টমেন্ট থাকে, যে অনেক ডিপার্টমেন্ট থাকে, তার মধ্যে এখন যদি সেলের সাথে তুলনা করি, তাহলে ধরেন সেলের মেমব্রেনটা হচ্ছে যে একটা ফ্যাক্টরির বাউন্ডারি, এটা হচ্ছে সেল মেমব্রেন। যে সেল মেমব্রেন হচ্ছে একটা বাউন্ডারি, যা ফ্যাক্টরি একটা বাউন্ডারি দরকার পড়ে, নির্দিষ্ট এরিয়া ঠিক করে দেবে, এটা হচ্ছে সেল মেমব্রেন। তার পরবর্তীতে হচ্ছে নিউক্লিয়াস, যেখান থেকে আমার সমস্ত নিউক্লিয়াস থেকে কিন্তু সবকিছু মেনটেন হয়। একটা ফ্যাক্টরি একটা এরকম ইউনিট থাকে, একটা রুম থাকে, যেখান থেকে ফ্যাক্টরি যাবতীয় নিয়ন্ত্রণ করা হয়, ওটা হচ্ছে নিউক্লিয়াস। যে তারা এরকম ফ্যাক্টরিটা যদি তার বাবার হয়, সে বাবার কাছে সে পাইছে, সে এরকম নিয়ন্ত্রণ করে রাখতেছে, এরকম যে নিউক্লিয়াস। তার পরবর্তীতে মাইটোকন্ড্রিয়া। আর মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের পাওয়ার হাউস বলা হয়েছে। এরকম ফ্যাক্টরির একটা পাওয়ার হাউস থাকে, যেখানে সমস্ত কিছু তৈরি হয় বা সমস্ত পাওয়ার সেখান থেকে সাপ্লাই হয়, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তার পরবর্তীতে কি রাইবোজোম, যেখানে প্রোটিন সিনথেসিস, মানে কাঁচামাল, প্রোটিন তো আমাদের শরীরে কাঁচামাল, যে রাইবোজোম সিনথেসিস, রাইবোজোম প্রোটিন সিনথেসিস করে, মানে আমাদের শরীরে কাঁচামাল সিনথেসিস করে। তো ফ্যাক্টরির ব্যাপারে ডিপার্টমেন্ট থাকে, যেখানে সে যাবতীয় তার কাঁচামাল গুলাকে সে স্টোর করে রাখে, মানে ওখান থেকে কাঁচামাল গুলো সিনথেসিস হয়, ওটা হচ্ছে আমাদের যে রাইবোজোম। তার পরবর্তীতে যে আমাদের ফ্যাক্টরি থেকে প্রোডাকশন হইলো, প্রোডাকশন হওয়ার পরে প্রোটিন ব্যবহার করে, তারপরে প্রোটিন সিনথেসিস হলো, কার্বোহাইড্রেট হলো, তারপরে যে আমরা গোলগি অ্যাপারেটাস এগুলোকে প্যাকিং করবো, ওরকম ফ্যাক্টরির একটা প্যাকিং ডিপার্টমেন্ট থাকে, তো ওইখানে সে প্যাকিং করে রাখে। তো ওইরকম যে গোলগি অ্যাপারেটাস হচ্ছে প্যাকিং ডিপার্টমেন্ট। তার পরবর্তীতে কি, যে ফ্যাক্টরির এরকম দারোয়ান থাকে, যারা এরকম ডিফেন্সে সাহায্য করে বা বিভিন্ন কাজে লাগে, যে এরকম হলো লাইসোজোম, যে লাইসোজোম কি করে আমাদের বডিতে এরকম ডিফেন্স করে, যদি সেলের মধ্যে কেউ অ্যাটাক করতেছে তাকে এরকম ধ্বংস করে ফেলে। তো এরকম যে ওই যে ডিফেন্সের কাজটা যেরকম দারোয়ান করতেছে, আমাদের সেলের ডিফেন্সের কাজটা করতেছে এরকম লাইসোজোম। তার পরবর্তীতে আরো যে আমরা সাইটোস্কেলিটন বললাম, ফিলামেন্ট বললাম,
এরকম ফ্যাক্টরিতে অনেক ছোট 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 মানে অনেক কর্মচারী থাকে যারা এরকম বিভিন্ন কাজে বিভিন্ন সময় তারা সাপোর্ট দেয় ফ্যাক্টরিকে বা সাহায্য করে। তো এরকম ভাবে তারা এরকম সাইটোস্কেলিটন বা মাইক্রোফিলামেন্ট, তো এটা আমি উদাহরণ আমার সহজভাবে বোঝার জন্য যাতে আমাদের সহজে মনে থাকে। তো এই আজকের মতো আমার ক্লাস এটুকুই, আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে এই রেপার্টরিতে সেল যদি নিয়ে আমি এখানে যদি সার্চ করি, সেল দিয়ে আমাদের এখানে কি কি বিষয় আছে, সেল দিয়ে আমি এখানে টোটাল 14টা রুব্রিক্স দেখতে পাচ্ছি। যে প্রথমে আছে সেল আই দিয়ে ইনফ্লামেশন, অরবিটস, সেলুলাইটিস, অরবিটাল। তারপরে হচ্ছে সেকেন্ডটা অরবিটাল, সেলুলাইটিস, সি ইনফ্লামেশন, অরবিট, সেলুলাইটিস। ফিমেল জেনিটেলিয়া, এখানে অধ্যায়ে আছে ইনফ্লামেশন, পেলভিস, সেলুলাইটিস। তারপরে একই অধ্যায়ে ইউটেরাসে, ওখানে সেলুলাইটিস। মিল্ক সেল কাউন্ট টু হাই, ইনফ্লামেশন, সেলুলাইটিস। এক্সট্রিমিটি সুইলিং, এখানে লোয়ার লিম্পে হার্ট, সেলুলাইটিস। মানে সব জায়গায় বোঝা যাচ্ছে যে সেলের ইনফ্লামেশন। আচ্ছা, ইনফ্লামেশন যখন প্যাথোলজিতে পড়বো, অ্যাকুয়েট ইনফ্লামেশন, ক্রনিক ইনফ্লামেশন, বিভিন্ন ফ্যাক্টরগুলো হয় কি, ক্যাসিয়াস বা নেক্রোসিসগুলো পড়বো, তখন আরো ভালো বোঝা যাবে। ফিভার, স্কারলেট ফিভার অ্যাকম্পাইন্ড বাই সেলুলাইটিস। তারপরে হচ্ছে টাইফাস ফিভার অ্যাকম্পাইন্ড বাই সেলুলাইটিস। এনিমিয়া, সিকেল সেল এনিমিয়া, যেটা আমাদের ইরাইথ্রোসাইট এর অক্সিজেন ক্যারি করে, সেটাতে যদি প্রবলেম হয় তাহলে এটা হচ্ছে এনিমিয়া, সিকেল সেল এনিমিয়া। কিংবা ক্যান্সারাস অ্যাফেকশন, সার্কোমা, স্পিন্ডল সেল। আচ্ছা, সার্কোমা এটা এই নিউপ্লাজম চ্যাপ্টারে আমরা যখন আসবো তখন প্যাথোলজির সার্কোমা কিংবা আরো যেগুলো কার্সিনোমা, সেগুলো তো ওখানে আসবে। জেনারেটিসের মধ্যে সেলুলাইটিস জেনারেল আছে, আর ইনফ্লামেশন, সেলুলাইটিস, ল্যাবরেটরি ফাইন্ডিং মধ্যে প্লাজমা সেল ইনক্রেস্ট। তো আমরা যদি একটা ওষুধ দেখি সেলুলাইটিসের মধ্যে, যে এই ব্যাপারগুলো, ইনফ্লামেশন হয়, সেলের বিভিন্ন প্রদাহ হয়, যে ওষুধগুলো এখানে যেটা আছে। আমরা রুব্রিকগুলো দেখি, মার্ফি রেপার্টরি দেখি যে কি আছে এটা নিয়ে। আচ্ছা, এখানে 10টা আছে, বেশি নেই। রেড ব্লাড সেল, ডিকে র্যাপিড, এটা ওই সিকেল সেল এনিমিয়াই, এটা একটু অন্যভাবে লেখা হয়েছে। হোয়াইট ব্লাড সেলের কথা আছে। পেন, বোনস পেন, পেরিওস্টিয়াম, ইনডিউরেশন আফটার সেলুলাইটিস অর লোয়ার জ। পেরিওস্টিয়াম মানে বোনসের যে কাভারিংটা, পেরিওস্টিয়াম, সেখানে শক্ত হয়ে যায় সেলুলাইটিসের ফলে। তারপরে ডিজিজ দিয়ে সরাসরি সেলুলাইটিস আছে। ফ্যাট ডিজেনারেশন হয়, অর্গানস, ফ্যাটি ডিজেনারেশন, কিডনি, সেল অফ বোথ সাবস্টেন্স, গ্র্যানুলেশন। এখন আশফাক, আপনি বলেন তো, যে আপনি তো ফ্যাট সিনথেসিস বললেন, আপনি বলেন তো কোন অর্গানিজের মধ্যে ফ্যাট জিনের মানে ডিজেনারেশন বা সিনথেসিস হয়, যেগুলো পড়ে আসছেন সেলের মধ্যে, যে এতক্ষণ ধরে অর্গানিজের ফ্যাট কথা। ডিসিনথেসিস হয় মানে কোন অর্গানে, হ্যাঁ, মানে অর্গান কোন না, অর্গানে ফ্যাট সিনথেসিসটা হয়, না না অর্গানের কথা বলি না, বিভিন্ন সেলের কোন জায়গায় আর কি? সেলের কথা বলছেন, রাইবোজোম, তারপরে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, পেরিক্সোজোম, এই যে এইসবের কথা বলতেছেন, যে কোনটার মধ্যে হয়েছে, যে এই যে পড়ে আসছেন যে ফ্যাট সিনথেসিস, হরমোন সিনথেসিসের কথা বললেন, এনজাইম সিনথেসিসের কথা বললেন। হ্যাঁ এগুলা, এগু- জি ভাই, এগুলা সিনথেসিস হয় ভাই লাইসোজোমের মধ্যে। লাইসোজোম, লাইসোজোমের মধ্যে। লাইসোজোম আর হচ্ছে ওই ওই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে কিছু হয়, যে স্মুথে বা রাফে যে স্টেরয়েড হরমোন এগুলো কিছু হয়, আচ্ছা, তো লাইসোজোমের মধ্যে আরো অনেক কাজ আছে, ঠিক না? লাইসোজোমের মধ্যে মানে স্মুথ ইমিউনোলজিতে, বা রাফে হ্যাঁ, লাইসোজোমের মধ্যে যেহেতু এটা একটা ফার্স্ট স্টেজ অফ ডিফেন্স অনেক কাজ মেকানিজম আছে। বলা হয় ইমিউনোলজিতে, সেখানে অনেকগুলো ইমিউনোলজিতে ফ্যাক্টর কাজ করে। অ্যাক্টিভ, প্যাসিভ ইমিউনিটি, সেখানে লাইসোজোমের কিন্তু একটা ব্যাপক কাজ আছে। আচ্ছা, গেল। তারপরে হচ্ছে ইনফ্লামেশন, টিস্যু, সেলুলাইটিস, বিশাল বড়। হ্যাঁ, টাইফয়েড ফিভার, সেলুলাইটিস, অ্যাডেনাইটিস। তারপরে হচ্ছে হেয়ারিং এর মধ্যে একটা আছে, যে নোয়াইসিন হেয়ার, হাইসিং, মাস্ট্রেড, সিমাইটি ইন সেল, একটু কঠিন। কিডনি ফ্যাটি ডিজেনারেশন, সেল অফ বোথ সাবস্টেন্স গ্রানুলেটেড, আর হচ্ছে স্কিন। এটা একটু দেখি, এটা আমার জানা নাই। ম্যাডরি নামে একটা ওষুধ এখানে লেখা আছে, যে নয়েস ইন ইয়ার্স, হাইজিং, মাস্ট্রেড, সিমাইটি ইন সেল, ম্যাডরিনাম। তাহলে এই ব্যাপারগুলো সেল যে চ্যাপ্টারটা মানে বিষয় আছে রেপার্টরিতে এইভাবে আছে। ফলে এগুলো বোঝা যাচ্ছে সবগুলি আমরা প্যাথোলজির অন্তর্ভুক্ত, জেনারেল ফিজিওলজির কোনো ব্যাপার নাই এখানে। ডিজিজ, তাহলে আমরা প্যাথোলজি একই সাথে যখন পড়বো তখন এই ব্যাপারগুলো হয়তো আরো ভালো বুঝতে পারবো।